এ বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী রবিউল ইসলাম আওলাদ। যাচ্ছি তার কাছে। রবিউল, আপনাকে স্বাগত জানাই। ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েলের যে সংঘাত, সেটি আসলে উত্তরোত্তর উত্তেজনা বৃদ্ধি করছে এবং সংঘাত কমার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। এই মুহূর্তে কি অবস্থায় আছে পরিস্থিতি? আপনি একদমই ঠিক বলেছেন জাফর। আজকে কিন্তু অগ্নিগর্ভ মধ্যপ্রাচ্য, গত একদিন বা 2 দিন যে হামলা হয়েছে, সেই হামলার মধ্যে কিন্তু ইসরায়েল, যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে যে সংঘাত, সেই সংঘাতই কিন্তু সীমাবদ্ধ ছিল। কিন্তু ক্রমেই এই যুদ্ধের ব্যাপ্তি এবং পরিধি কিন্তু বাড়ছে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে। আমরা জানি যে এরই মধ্যে ইরান কিন্তু মধ্যপ্রাচ্যের পারস্য উপসাগরীয় দেশগুলো রয়েছে, সেই দেশগুলোতে ব্যাপক আকারে হামলা চালিয়েছে। মার্কিন যে স্থাপনা রয়েছে, সেই স্থাপনার পাশাপাশি আমরা আজকে বিভিন্ন সংবাদ মাধ্যমে যে খবর পেয়েছি, সেই খবরগুলো হলো যে জ্বালানি স্থাপনা, বিশেষ করে বিশ্বের অন্যতম বৃহৎ যে জ্বালানি স্থাপনা অ্যারামকো, আরেকটি যে কাতারের যে এলএনজি উৎপাদন কেন্দ্র, সেখানেও কিন্তু হামলার ঘটনা ঘটেছে। আমাদের কাছে কিছু তথ্য আছে, আমরা সেই তথ্যগুলো একটু দেখে আসতে চাই। যে এখন পর্যন্ত যে হামলা হয়েছে, সেই হামলার সর্বশেষ তথ্য হলো যে নেতানিয়াহুর কার্যালয় লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান, এমনটি দাবি করা হয়েছে তেহরানের পক্ষ থেকে। এবং এই হামলায় ধারণা করা হচ্ছে, বিভিন্ন গণমাধ্যম বা সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করা হচ্ছে যে নেতানিয়াহুর কার্যালয়ের যে চিফ অফ স্টাফ, তিনি নিহত হয়েছেন বলে দাবি করা হচ্ছে। তবে এর সমর্থিত সূত্র বা ইসরায়েলের পক্ষ থেকে এখন এই বিষয়ে কোনো কিছু বলা হয় নাই। এবং আজকে আমরা যে জানতে পেরেছি যে এখন পর্যন্ত ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের 4 মার্কিন সেনা নিহত হয়েছে। এর মধ্যে গতকাল 3 জন নিহত হয়েছিল, আজকে আহত 1 জন মারা গেছেন। এর বিপরীতে ইরানে কিন্তু হু হু করে নিহতের সংখ্যা বাড়ছে। রেড ক্রিসেন্টের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত ইরানে 550 জন মারা গেছে। আমি যখন কথা বলছি আপনার সাথে, সেই কথা বলার কিছুক্ষণ আগেও কিন্তু তেহরানে বিস্ফোরণ হয়েছে। পশ্চিম ইরানে শিশুসহ 5 জন নিহত হয়েছে। এবং আরেকটি তথ্য যে নাতানজ পারমাণবিক কেন্দ্রে হামলা চালানোর অভিযোগ করেছে ইরান। তাদের যে পরমাণু স্থাপনা, সবচেয়ে বড়, ইরানের সবচেয়ে বড় পরমাণু বিদ্যুৎ কেন্দ্র বলা হয় এবং পরমাণু স্থাপনা বলা হয়, সেইখানে হামলার অভিযোগ করেছে বা দাবি করেছে ইরান। তবে এ বিষয়ে এখনও ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তেমন কিছু বলা হয় নাই। কিন্তু আন্তর্জাতিক পরমাণু পর্যবেক্ষণ সংস্থা IAEA তারা কিন্তু উদ্বেগ জানিয়েছে এবং তারা বলেছে যে এই যে সংঘাত, সেই সংঘাতের আলোচনার মাধ্যমেই সংকট সমাধানের উদ্যোগী হতে হবে। ইরান তো এই ক্ষেত্রে এখন পর্যন্ত আলোচনায় রাজি হয়নি। একটু জানাবেন ইরানের সাথে কি আর কেউ তাদের সহযোগিতা করছে কিনা? এখন পর্যন্ত আমরা যে তথ্য জানতে পেরেছি, ইরানের পক্ষে যে প্রক্সি ওয়ার, অর্থাৎ মধ্যপ্রাচ্যের যে ইরান সমর্থিত যে মিলিশিয়াগুলো রয়েছে, সেইগুলো ইরানের পক্ষে ছোটোখাটো লড়াই করছে। বিশেষ করে ইয়েমেনের হাউথি বিদ্রোহী যারা, তারা কিছুটা বলেছে যে তারা লোহিত সাগরে ইসরায়েলের যে কোনো স্থাপনা লক্ষ্যবস্তু করবে। আরেকটি বিষয় আমরা জানিয়েছি যে লেবানন ভিত্তিক যে সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ, তারা ভোরের দিকে রকেট হামলা চালিয়েছে। কিন্তু এর বিপরীতে কিন্তু লেবাননে কিন্তু একদম ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল। এবং কিছুক্ষণ আগেও অন্তত 18টি শহরে, আপনাকে দেখাচ্ছে যে 18টি শহর থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েল। এই নির্দেশের পরেই আমি যখন আপনার সাথে কথা বলছি, তার কিছুক্ষণ আগেই লেবাননের বিভিন্ন জায়গায় মুহুর্মুহু বোমাবর্ষণ হয়। আরেকটি বিষয় যে হিজবুল্লাহ সামরিক শাখার গোয়েন্দা কমান্ডার, তাকে হত্যার দাবি করেছে ইসরায়েল। এবং লেবাননে হিজবুল্লাহ সামরিক কর্মকাণ্ড, এই হামলার পরপরই কিন্তু লেবানন সরকার হিজবুল্লাহ সামরিক কর্মকাণ্ড নিষিদ্ধ করেছে। জাফর, এর চেয়েও সবচেয়ে বড় প্রভাব যে বিশ্বব্যাপী, সেই জ্বালানি নিরাপত্তা, বৈশ্বিক যে জ্বালানি চাহিদা, সেই জ্বালানির সংকট, অর্থাৎ হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে ইরান। এবং তার কারণে কিন্তু বিশ্বের বাজারে হু করে জ্বালানি তেলের দাম বাড়ছে, গ্যাস সংকটের ধারণা করা হচ্ছে। তবে বাংলাদেশের আজকে বাণিজ্যমন্ত্রী তিনি বলেছেন যে খাদ্য এবং জ্বালানির যে মজুদ পর্যাপ্ত রয়েছে, এতে বাংলাদেশের কোনো ধরনের সংকট হবে না। এ সংক্রান্ত আমাদের একটি সহকর্মীর প্রতিবেদন রয়েছে, সেই প্রতিবেদনটি দেখে আমরা আলোচনায় ফিরব। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা এবং জবাবে তেহরানের পাল্টা হামলায় আবারও আলোচনার কেন্দ্রে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী। এতে বিশ্ব বাণিজ্য নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। সিংহভাগ এলএনজি কাতার থেকে আমদানি করে বাংলাদেশ, যা হরমুজ প্রণালী দিয়ে আসে। পাশাপাশি এই নৌপথ ব্যবহার করে ইরাক, ইরান, কাতার, কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব, এই 7 দেশের সঙ্গে বাংলাদেশের পণ্য আনা নেওয়া হয়। এমন প্রেক্ষাপটে সোমবার সচিবালয়ে ভারতীয় হাই কমিশনারের সঙ্গে বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী জানান, জ্বালানি ও খাদ্যপণ্যের পর্যাপ্ত মজুদ থাকায় হরমুজ প্রণালী বন্ধ হলেও এই মুহূর্তে দেশে কোনো সংকট হবে না। এরকম পরিস্থিতির উদ্ভব হলে জাহাজ ভাড়া বেড়ে যায়, আর এটা তো সবাই আমরা বুঝতেই পারি। জাহাজ ভাড়া বেড়ে গেলে প্রত্যেকটা পণ্যের উপর সেটার একটা প্রভাব হয়। এই মুহূর্তে এত আশঙ্কার মধ্যে আমি যাব না। আমরা দেখি পরিস্থিতিটার সামনের দিকে কিভাবে এগিয়ে যায়। নিত্য প্রয়োজনীয় আমদানি পণ্য
আমাদের জ্বালানি এই সমস্ত দিক দিয়ে শঙ্কার কোনোই কারণ নাই। বাণিজ্য মন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে প্রণয় ভার্মা বলেন, সম্পর্কের স্থবিরতা কাটিয়ে দুদেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করতে চায় ভারত। Our willingness to closely engage with the new government and to strengthen our trade and economic relations and all our people-centric cooperation in all domains by working together in a positive, constructive and forward-looking manner based on mutual interest and mutual benefit. বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য মতে বর্তমানে ভারত থেকে বছরে $9.5 বিলিয়ন পণ্য আমদানির বিপরীতে বাংলাদেশ রফতানি করে মাত্র $1.5 বিলিয়ন। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। জাফর, আমরা প্রতিবেদনটি দেখলাম। এখন বিষয় হলো যে এই যে বিশ্ব জ্বালানি নিরাপত্তা এ সংক্রান্ত একটু তথ্য রয়েছে, আমরা একটু দেখে নিতে চাই যে এই পর্যন্ত আমরা যে প্রতিবেদন দেখতে পাচ্ছি, সৌদি আরব এবং কাতারের জ্বালানি স্থাপনায় হামলা হয়েছে যেমনটি আমরা বলছিলাম। আরেকটি বিষয় যে হরমুজ প্রণালীর কাছে 3টি জাহাজে কিন্তু হামলা চালিয়েছে এবং সেই হামলায় কাতারের এলএনজি হরমুজ প্রণালীর পাশাপাশি কাতারের যে জ্বালানি স্থাপনা রয়েছে এলএনজি উৎপাদন কেন্দ্র, সেখানেও ড্রোন হামলার খবর পাওয়া গেছে। কাতার থেকে তো আমরাও এলএনজি আমদানি করে থাকি। হ্যাঁ, বাংলাদেশে এলএনজি আমদানি করে থাকে, তবে এর বিকল্প বাজারও রয়েছে। বিশেষ করে সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, চীন সহ বিভিন্ন দেশ থেকেও বাংলাদেশ এলএনজি আমদানি করে থাকে। তবে কাতারের এই এলএনজি আমদানির প্রভাব কিন্তু বাংলাদেশের চেয়ে অর্থাৎ এশিয়ার চেয়েও সবচেয়ে বড় প্রভাব এরই মধ্যে পড়তে শুরু করেছে ইউরোপের বাজারে। আমরা জানি যে ঠিক 1 ঘন্টার মাথায় ইউরোপের যে জ্বালানির মূল্য সেটি কিন্তু 50% বেশি বৃদ্ধি পেয়েছে এবং এই বৃদ্ধি পাওয়ার পরপরই কিন্তু ইউরোপের যে জ্বালানি কমিশন, যারা জ্বালানির বাজার নির্ধারণ করে বা সংকট সমাধান করে, সেই কমিশন কিন্তু এর মধ্যে জরুরি বৈঠক ডেকেছে বুধবার এবং এই বৈঠকের পর তারা পরবর্তী কিভাবে এই সংকট সমাধান করবে সে নিয়ে আলোচনা করবেন। আরেকটি বিষয় যে বিশ্বব্যাপী কিন্তু অপরিশোধিত জ্বালানি তেলের দামও বাড়ছে। আমরা জানি যে আরামকো সৌদি আরবের সবচেয়ে রাষ্ট্রীয় মালিকানাধীন যে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানেও কিন্তু হামলার ঘটনা ঘটেছে এবং এই হামলার পরপরই কিন্তু তারাও উৎপাদন বন্ধ রেখেছে। এর পরপরই আশঙ্কা করা হচ্ছে যে ব্যারেল প্রতি দাম $100 ছাড়ানোর শঙ্কা বাড়তে পারে। তবে এই সরবরাহ ব্যবস্থা যদি জটিল আকার ধারণ করে, শুধু জ্বালানি নয়, হরমুজ প্রণালী যদি বন্ধ থাকে সরবরাহ ব্যবস্থা ব্যাহত হবে এবং পরিবহন যদি আপনি বলতে চাই তাহলে কিন্তু একটা বড় ধরনের সংকট, এই যুদ্ধ বা এই সংঘাত যদি দীর্ঘস্থায়ী হয় তাহলে পরিস্থিতি কিন্তু জটিল আকার ধারণ করতে পারে। হরমুজ প্রণালী কি ইরান অফিসিয়ালি বন্ধ ঘোষণা করেছে? তারা অফিসিয়ালি এখনো বলেনি যে তারা বন্ধ করেছে, কিন্তু এরই মধ্যে বিভিন্ন জায়গায় জাহাজে যে হামলার ঘটনা ঘটেছে, বিশেষ করে ওমান উপকূলে যে হামলাগুলো হয়েছে, এই হামলাগুলো পরিষ্কারভাবে অভিযোগ উঠেছে যে এই মুহূর্তে কি হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল করছে কি না, এই মুহূর্তে একেবারেই বন্ধ। ইরান বলেছে নিরাপত্তার স্বার্থে তারা এই অঞ্চল দিয়ে এখন পর্যন্ত কোনো জাহাজ চলাচল করতে দেবে না এবং এজন্যই তারা হামলা চালিয়েছে, সতর্কতা জারি করেছে, তারপরে হামলা চালিয়েছে। অনেক ধন্যবাদ আপনাকে রবিউল। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী রবিউল ইসলাম আওলাদ, জানাচ্ছিলেন ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্রের মধ্যকার যে যুদ্ধ, সেই যুদ্ধের বিষয়ে বিস্তারিত এবং জ্বালানির যেই শঙ্কা বিশ্বজুড়ে সে বিষয়ে সর্বশেষ তথ্য।